হ্যালো পার্স, ওয়েলকাম ব্যাক টু ফ্যামিলি। ক্লাস 12 সেমিস্টার 4 এর ইতিমধ্যে দুটি পরীক্ষা তোমাদের কমপ্লিট এবং পরবর্তীতে যাদের এডুকেশন নেই তাদের ক্ষেত্রে আছে কি রাষ্ট্রবিজ্ঞান। তো রাষ্ট্রবিজ্ঞানের জন্য কোন কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমার আছে চলো আমরা একটু দেখে নেব। দেখো, প্রশ্নগুলো দেখার আগে আমরা একটু দেখে নিই যে আমাদের দেখো, আমরা যদি মার্ক ডিভিশন দেখি তাহলে আমাদের 2 মার্কের প্রশ্ন আছে, 4 মার্কের প্রশ্ন আছে এবং 6 নম্বরের প্রশ্ন আছে। তো আমরা দেখবো আমাদের 2 নম্বরের প্রশ্ন মোট লিখতে হবে 5টা এবং আমাদের 4 নম্বরের প্রশ্ন মোট লিখতে হবে 3টি এবং 6 নম্বরের প্রশ্ন মোট লিখতে হবে কয়টি? 3টি। তাহলে আমরা এখানে দেখতে পারি আমাদের এখানে 10, এখানে আছে কত? 12, এখানে আছে 18। তাহলে টোটাল কত দাঁড়াচ্ছে? আমাদের 40 মার্ক দাঁড়াচ্ছে। দেখো, এখানে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে 2x ফর্মুলা, অর্থাৎ 5 নম্বরের অর্থাৎ 2 নম্বরের আমার মোট প্রশ্ন থাকবে কয়টা? 10টা। তাহলে 5টা আছে তার ডবল 10টা। এখানে থাকবে কয়টা? 6টা থেকে 4টে। এখানে থাকবে কয়টা? আমাদের 6টা থেকে 3টে। তো প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের 2x ফর্মুলা অনুযায়ী আমাদের পরীক্ষায় প্রশ্ন থাকবে। তো দেখো আমাদের কোন কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে। চলো আমি এর সাথে সাথে যে মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্ন পড়লে তুমি অবশ্যই এখান থেকে একটা কমন পাবে, অবশ্যই তোমাদের একটা দেখাবো। হ্যাঁ, একটা কথা, পরীক্ষার পরেও আমি তোমাদের সাথে প্রশ্নের সাথে আমার সাজেশনের কোনো মিল আছে কিনা সেটাও তোমাদের মাঝে নিয়ে চলে আসবো। চলো দেখা যাক কোন কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমার জন্য আছে। দেখো, আমি যতগুলো প্রশ্ন রেখেছি প্রত্যেকটা প্রশ্নই তুমি সুন্দর করে কমপ্লিট করবে এবং যেগুলো আমি মোস্ট ইম্পর্টেন্ট দিচ্ছি, যেগুলো আমি ইম্পর্টেন্ট রাখবো না সেগুলো সাপোর্টিং এর জন্য, অর্থাৎ অবশ্যই সেগুলো তোমার পড়তে হবে। তো দেখো, আমি প্রথম যে প্রশ্নটা রেখেছি প্রথম অধ্যায় থেকে, এখান থেকে আমাদের মোট প্রশ্ন আসবে একটা 6 নম্বরের আসবে এবং একটা আসবে 2 নম্বরের। দেখো, আন্তর্জাতিক সম্পর্ক একটি স্বতন্ত্র শাস্ত্র হিসাবে কিভাবে উদ্বুদ্ধ হয়েছে তা আলোচনা করো, অথবা আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন আলোচনা করো। এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি 3টে প্রশ্ন রাখবো এই অধ্যায় থেকে। দেখো, 2 দাগে আছে আন্তর্জাতিক সম্পর্কের উদারনীতিবাদের বৈশিষ্ট্য আলোচনা করো। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মার্ক্সবাদের মূলনীতি বা সূত্রগুলি আলোচনা করো। আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য নির্ণয় করো। এবং আমাদের 5 নম্বরে যে প্রশ্নটা আছে, আন্তর্জাতিক সম্পর্কের তত্ত্ব হিসাবে বাস্তববাদ এবং আদর্শবাদের তুলনামূলক পর্যালোচনা করো। দেখো, আমি তোমাদের মোস্ট ইম্পর্টেন্টে এই প্রশ্ন 3টে রাখছি, 1 নাম্বার, 2 নাম্বার এবং 5 নাম্বার। হ্যাঁ, তারপরেও এইটা ডবল স্টার হিসেবে আমি রাখছি। এগুলো 3টে স্টার আর এটা ডবল স্টার। আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির পার্থক্য নির্ণয় করো। এখানে এই প্রশ্নগুলো অবশ্যই তুমি সুন্দর করে দেখে যাবে। দেখো, আমরা যদি দ্বিতীয় অধ্যায় দেখি আঞ্চলিক সংস্থা, এখান থেকে মার্ক আসবে 4 এবং 2। অবশ্যই 2টি প্রশ্ন আসবে, একটি প্রশ্নের উত্তর তোমার এখানে লিখতে হবে 4 নম্বরের। দেখো, ইউরোপীয় ইউনিয়নের বৈশিষ্ট্যগুলি লেখো। আসিয়ান কি, আসিয়ানের ভূমিকা ও কার্যাবলী লেখো। সার্কের উদ্দেশ্য ও নীতি উল্লেখ করো। সার্কের সাফল্য ব্যর্থতা আলোচনা করো। বিমস্টেক কেন গঠিত হয়েছিল এবং এর সাফল্য লেখো। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এবং 6 নম্বর, প্রধান আঞ্চলিক সংস্থা হিসাবে ইউরোপীয় ইউনিয়নের তাৎপর্য মূল্যায়ন করো। এখানে আমি এই দুটো প্রশ্ন রাখবো, অর্থাৎ এই 5 দাগ 6 দাগ এবং আমরা রাখবো 3 দাগ। আর এখানে আমরা 2 নাম্বার রাখবো ডবল স্টার। এই প্রশ্নগুলো অবশ্যই তুমি এখান থেকে সুন্দর করে দেখে যাবে। দেখো, ইউনিট 3 বিশ্বায়ন, এখান থেকে আমাদের 6 নম্বরের প্রশ্ন আসবে, কোন ধরনের 2 নম্বরের প্রশ্ন আসবে না, অবশ্যই 2টি প্রশ্ন আসবে, একটি লিখতে হবে। দেখো, বিশ্বায়নের প্রকৃতি রূপ আলোচনা করো। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারতের অর্থনীতিতে বিশ্বায়নের প্রভাব লেখো। 3 নম্বর আছে ভারতের উপরে বিশ্বায়নের প্রভাব। দেখো, এখানে বিশ্বায়নের প্রভাব, পরিণতি ও ফলাফল, অর্থাৎ ফলাফল বলতে এখানে বোঝানো যাচ্ছে সেটা যে কোনো ভাবে আসতে পারে। প্রভাব আসলেও আমরা এটা লিখবো, পরিণতি আসলেও এটা লিখবো, ফলাফল আসলেও এটা লিখবো। বিশ্বায়নের সংজ্ঞা দাও। এখানে কি লিখবে? বিশ্বায়নের সংজ্ঞা আর বিশ্বায়নের কয়েকটি বৈশিষ্ট্য লেখো। তাহলে আমরা এখানে বৈশিষ্ট্য এটা দেব, এখানে ইম্পর্টেন্ট।
দেখো বিশ্বায়ন কিভাবে জাতীয় সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করে তা লেখো, এবং ৬ দাগ বিশ্বায়ন কিভাবে বিশ্বকে অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে প্রভাবিত করেছে তা মূল্যায়ন করো। তাহলে অবশ্যই আমরা এখানে এই প্রশ্নটা খুবই গুরুত্ব সহকারে পড়বো। তাহলে আমরা এখানে রাখলাম কত? ১ দাগ রাখলাম, এখানে রাখলাম আমরা ৩ দাগ, ৪ দাগে ডবল স্টার এবং ৬ দাগে ট্রিপল স্টার। ঠিক আছে? এই কটা প্রশ্ন অবশ্যই খুব সুন্দর করে দেখবে। আবারও বলছি ২টি প্রশ্ন থাকবে, ১টি প্রশ্নের উত্তর লিখতে হবে তোমার। দেখো ইউনিট 4 ভারত সরকারের কাঠামো ও বিচার ব্যবস্থা, এখান থেকে আমাদের প্রশ্ন থাকবে একটা ৬ এবং একটা ২। দেখো এখানে যে প্রশ্নগুলো আছে, প্রধানমন্ত্রীর ভূমিকা ও ক্ষমতা লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো, এখানে রাষ্ট্রপতির জরুরি ব্যবস্থা সম্পর্কে আলোচনা করে আসতে পারে। জরুরি ক্ষমতা সম্পর্কে আলোচনা করো, এটাও আমাদের থাকতে পারে পরীক্ষায়। সুপ্রিম কোর্টের গঠন ও ক্ষমতা লেখো, হাইকোর্টের গঠন ও ক্ষমতা লেখো, লোকসভার গঠন ও কার্যাবলী লেখো, রাজ্যসভার গঠন ও কার্যাবলী লেখো। দেখো তাহলে আমরা এখানে রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো, এখানে আমরা এটাও গুরুত্বপূর্ণ রাখবো, এবং সুপ্রিম কোর্টের গঠন ও ক্ষমতা এটাও গুরুত্বপূর্ণ রাখবো। আর বাদ বাকি যেগুলো আছে অবশ্যই এটা আমরা সেকেন্ড স্টার হিসেবে দেখে যাব। এখানে পার্লামেন্টের উভয় কক্ষের গঠন ও কার্যাবলী আসতে পারে, তাহলে কিন্তু আমরা এই প্রশ্নটাই লিখবো। তো চলো আমরা তারপরে দেখবো যে সামাজিক আন্দোলন, এখানে নর্মদা বাঁচাও আন্দোলন অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ২ দাগ নাগরিক সমাজ বলতে কি বোঝো এবং নাগরিক সমাজের আন্দোলনের গুরুত্ব লেখো। ৩ দাগে লেখো টিকা লেখো সিপকো আন্দোলন এবং নাগরিক সমাজ সম্পর্কে গ্রামবাসীদের ধারণা আলোচনা করো। দেখো তুমি যদি এই প্রথম ৩টাই ভালো করে পড়ো, এখান থেকে তুমি একটা প্রশ্ন পাবে, আর এখান থেকে আমাদের একটা ২ নম্বরে পড়বে এবং একটা পড়বে ৪ নম্বর। অবশ্যই দুটি থেকে একটা ৪ নম্বরের প্রশ্ন লিখতে হবে। দেখো এবং আমরা যদি দেখি লাস্ট অধ্যায়, এখান থেকে একটা থাকবে ২ নাম্বার এবং একটা থাকবে ৪ নাম্বার। তো বলেছে ভারতের সংবিধান সংশোধনের ৩টি পদ্ধতি সংক্ষেপে লেখো, অথবা ৩৬৮ নং ধারা অনুসারে ভারতীয় সংবিধানের সংশোধনের পদ্ধতি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। দেখো ৭৩তম সংবিধান সংশোধনী আইনের বৈশিষ্ট্যগুলি লেখো। দেখো এখানে আরেকটা প্রশ্ন আছে, একটা ৭৪তম সংবিধান সংশোধনীর বৈশিষ্ট্যটাও তোমরা ভালো করে পড়ে নেবা। আশাই করি এই ৩টে প্রশ্ন পড়ে গেলেই তোমরা একটা প্রশ্ন অবশ্যই এখান থেকে পেয়ে যাবে। অর্থাৎ সাপোর্টিং এর জন্য কিন্তু প্রত্যেকটা প্রশ্ন অবশ্যই পড়বে। গ্রাম পঞ্চায়েতের ক্ষমতাগুলি আলোচনা করো, গ্রাম পঞ্চায়েতের কার্যাবলী আলোচনা করো। দেখো অথবা দিয়ে আসতে পারে। ৪ দাগে আছে কি পৌরসভার ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। ৫ দাগ কি ভারতের সংবিধানের ৪২তম সংশোধনীকে মিনি কনস্টিটিউশন বা সংবিধানের ক্ষুদ্র সংস্করণ কেন বলা হয়। দেখো এখান থেকেও কিন্তু দুটো প্রশ্ন আসবে, একটা প্রশ্ন লিখতে হবে। অবশ্যই এই কয়টা প্রশ্ন যদি তুমি খুব সুন্দর করে পড়ে যাও, তোমার আশা করা যাচ্ছে তোমার পরীক্ষায় অবশ্যই কমন বাঁধবে। সেক্ষেত্রে আমার অবশ্যই মাথায় রাখতে হবে যে আমাদের ৪ নম্বরে এবং দেখা যাচ্ছে কি যে আমাদের ৬ নম্বরে মোট কিন্তু ৩০ মার্ক। আর এখানে যে প্রশ্নগুলো দিয়েছি তুমি যদি খুব ভালো করে দেখে যাও, তাও আশা করা যাচ্ছে প্রত্যেকটা প্রশ্ন তোমার বাঁধবে। তাও আমি একটা শর্ট ভিডিও আনবো যে কোন কোন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমার পরীক্ষা আসতে চলছে। তোমরা কিন্তু অবশ্যই এই প্রশ্নগুলো রেডি করবে, কেননা অনেকদিন তোমার কাছে বন্ধ আছে, এবং যদি কোনো প্রশ্নের উত্তরে সমস্যা হয় অবশ্যই কমেন্টসে জানাবে। ধন্যবাদ।